খুবই গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে। By His Excellency Mohammed Yunus. রাজনীতিতে কেউ কারো আপন না। সময়ের প্রয়োজনে, ক্ষমতার প্রয়োজনে একে অন্যের সাথে জোট বাঁধে, আবার প্রয়োজন শেষ হলে একে অন্যকে ফাঁসিতেও ঝুলায়। এদিকে এবার সমন্বয়ক সার্জিস হাসনাত শেখ হাসিনার সাথে একজুট হয়ে নতুন পদক্ষেপ নেয়। এবার শেখ হাসিনার দেশে আসার রাস্তা পরিষ্কার। শিক্ষার্থী জনগণ আবারও কেঁপেছে। সেনাপ্রধান তাদের গ্রেপ্তার করে নতুন একটি পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় নানা মন্তব্য করছেন এবং সেই মন্তব্যের জেরেই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, আর এটা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কিন্তু ইউনূসের এই মন্তব্য কি আদৌ বাংলাদেশের সাধারণ মানুষের মনে দাগ কাটতে পারছে? বাংলাদেশ সেনাবাহিনী বা পাকিস্তান সেনাবাহিনীর ক্লু করে ক্ষমতা গ্রহণের যে প্রধান হওয়া বা প্রধানকে সরিয়ে আরেকজন প্রধান হবে, যে প্রক্রিয়াটা, ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে ওয়ান ম্যান আর্মি হিসেবেই বাংলাদেশকে তিনি পরিচালিত করছেন। তার বিপরীতে রাজনৈতিক দলগুলো নানান ইস্যুতে একাট্টা হয়েছে। কেউ হয়তো তলে তলে সাপোর্টও করছে, আবার প্রকাশ্যে বিরোধিতাও করছে। এর মাঝখানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন মানবিক বলেন, আবার কোনো কোনো অংশে এটাকে ভুলও বলি, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সরকার সমর্থক ছাত্রদের নতুন দল বা কিংস পার্টি হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে। এর বড় কারণ সরকারের নানা সুবিধা ব্যবহার করছে দলটির নেতারা। এমন অভিযোগ দিনের পর দিন বাড়ছে। দলটির মুখ্য সমন্বয়কের বিরুদ্ধে সবশেষ অভিযোগ পুলিশের হেলিকপ্টার ব্যবহার করছে। আগামী কয়েকটা দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা আমাদেরকে বজায় রাখতেই হবে। আপনারা জানেন, একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আওয়ামী লীগের এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূসের পদক্ষেপে প্রতিনিয়ত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মাথা খারাপ হয়। এখন কি হয়েছে? শেখ হাসিনার পদক্ষেপে বাংলাদেশের সবার মাথা খারাপ হয়ে যায় এবং সবাই অবাক হয়ে যায়। দর্শক শ্রোতা, সমন্বয়ক সার্জিস এবং হাসনাত তারাও কিন্তু নতুন একটি পদক্ষেপ নেয়। আপনারা সবাই জানেন, তারা নতুন রাজনৈতিক দল গঠন করে তারা প্রতিনিয়ত একটা একটা করে কার্যক্রম করে এবং অনেক আলোচনা এবং সমালোচনার মধ্যে পড়ে। গাইজ, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে এইটা তো আপনারা সবাই জানেন। নির্বাচন নিয়ে অনেক ঝামেলা নিয়ে। দর্শক শ্রোতা, এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য আপনারা ভিডিওর শেষে কমেন্ট করবেন। এই দেশের পরিস্থিতি নিয়ে ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন, সেইগুলোর বাকি অংশটুকু দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন শেখ হাসিনার নেক্সট পদক্ষেপ, অন্যদিকে শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থা কি হয়। আসুন দর্শক, এই নিউজগুলোকে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। সম্প্রতি নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস বলেন, হাসিনা দেশ ছাড়ার পর ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেন, তবে ভারতকে ব্যবহার করে যে প্ররোচনা চালানো হচ্ছে তা বিপজ্জনক, কারণ এটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশের পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, হাসিনা শাসনামলে বাংলাদেশ ছিল একটি বিধ্বস্ত দেশ, যেখানে সব প্রতিষ্ঠান, ভবন, জনগণ এবং আন্তর্জাতিক সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, যেখানে সরকার প্রধানের যে কোনো আদেশই কার্যকর হতো। পাশাপাশি ইউনূস বলেন, শেখ হাসিনার 15 বছরের শাসনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করে এবং দেশের দায়িত্বভার গ্রহণ করতে তাকে অনুরোধ জানায়। এরপর গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়তা দিতে রাজি হয়ে তিনি গত বছর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ইউনূসের নেতৃত্বে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ, যেখানে রাষ্ট্রীয় সংস্কারের কাজ শুরু হয়েছে এবং বিচার বহির্ভূত হত্যার বিচারও শুরু হয়েছে। এমনটাই মতামত মোহাম্মদ ইউনূসের। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, সেখান থেকে আমরা কিভাবে টেনে বের করে আনবো। অন্যদিকে মোহাম্মদ ইউনূসের এই দাবিকে নস্যাৎ করে দিয়ে দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ ইউনূসের শাসনকালে বেড়ে উঠেছে জঙ্গি সংগঠনগুলি, রয়েছে তার শাসনকাল নিয়ে বিস্তর প্রশ্ন। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, দেশ এখন অস্থিতিশীল, অর্থাৎ চূড়ান্ত ব্যর্থ মোহাম্মদ ইউনূস। সেই প্রতিবেদনে স্পষ্ট করা হচ্ছে, গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের অবস্থান। প্রতিনিয়ত বাংলাদেশে খুন, ধর্ষণ, ডাকাতি বেড়েই চলেছে। পরিস্থিতি একই রয়ে গিয়েছে এখনো। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র চলেছিল বলেই জানা গিয়েছে। অভিযোগের তীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের বিরুদ্ধে। ওয়াকারুজ্জামানকে হটিয়ে ফয়জুর রহমান নিজে সেনানায়ক হওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই নিয়ে সমর্থন জোগাড়ে নেমে পড়েছিলেন তিনি, কিন্তু ঠিক সময় বিষয়টি ধরেও ফেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান।
ভারতের একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওয়াকারুজ্জামানকে সরাতে সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্প্রতি বৈঠকও করেছিলেন ফয়জুর রহমান। সেই বৈঠকের বিষয়ে ওয়াকারকে কিছু জানানোই হয়নি, কিন্তু ওই বৈঠকে যথেষ্ট সমর্থন জোগাড় করতে পারেনি ফয়জুর রহমানও, আর তাতেই চক্রান্তের পর্দা ফাঁস হয়ে যায়। বর্তমানে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নজরবন্দি করে রাখা হয়েছে ফয়জুর রহমানকে। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধানের সচিবালয়ে গোপন তথ্য আসে। খুবই গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে। আর এই খবরটা আমি জানতে পারি ওই যে গতকাল আমরা যে খবরটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হেডকোয়ার্টার এই টুইটার অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্প যে একটা টুইট করেছে যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবে খুব শীঘ্রই। এই যে টুইটটা করেছে, এই টুইটের ব্যাপারে বিস্তারিত খবরাখবর জানতে গিয়ে এই ঢুকতে খুবই গোপন একটি সূত্র থেকে জানতে পারলাম যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি প্রায় 15 থেকে 16 মিনিটের একটা ফোন আলাপ হয়েছে। এখন এই ফোন আলাপটা তো আর যেমন শেখ হাসিনার অন্যান্য ফোন আলাপগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে পাই, তেমন ডোনাল্ড ট্রাম্পের আর এই শেখ হাসিনার ফোন আলাপ তো ওটা তো আর পাবলিক হবে না, কারণ ওখানে অনেক গোপনীয় বিষয়বস্তু রয়েছে। এখন ওই ফোন আলাপে কি মোটামুটি কথাবার্তা হয়েছে তার একটু ব্যাখ্যা আমি দেব। তো গতকাল বিকেলের দিকে আমি তার সাথে যোগাযোগ করি এবং বিষয়টা বলি যে এরকম বিষয়, ডোনাল্ড ট্রাম্প এই যে টুইটটা করেছে এর ভিতরের ব্যাপারটা কি, ডোনাল্ড ট্রাম্প তার অ্যাকাউন্ট থেকে টুইটারে হঠাৎ এরকম একটা চাঞ্চল্যকর টুইট করলো কিভাবে, মানে কি হচ্ছে তাহলে ভিতরের ব্যাপারটা। তো ওনাকে আমি বিকেলে বিষয়টা জানাই, তো তিনি বলেন ঠিক আছে আমার কাছে কিছু খবর আছে, তবে সেগুলো এখনই আমি তোমাকে বলবো না, কারণ এর থেকেও আরও ভয়ঙ্কর একটা কিছু হতে যাচ্ছে, সেটা আমি তোমাকে পুরো বিষয়টা জেনে বুঝে রাত্রে মোটামুটি 12টার দিকে আমি তোমাকে জানাবো। তো আমাদের এখানে ওই 12টা একটা মোটামুটি রাত, ও সবাই ওই সময় ঘুমায় না। তো 12টা 10-15 দিকে আমি তাকে আবার কল দিই এবং তখনই জানতে পারি যে টুইটারের ব্যাপারটা তারপরে একদম সামান্য হয়ে যায়। তখনই ওনার মুখ থেকে জানতে পারি যে ভারতীয় অফিসিয়াল দ্বারা আর কি মারফত এই ফোন আলাপটি করানো হয়েছে। তো এখন মূল বিষয় হচ্ছে কি কারণে ফোন আলাপ হয়েছে এবং ফোন আলাপে কী সব আলোচনা হয়েছে। দেখুন, এখন ফোন আলাপে যে সমস্ত কথোপকথন হয়েছে তার একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমি শুনেছি, কিন্তু সেই সমস্ত কিছু না বলে গোপনীয়তার স্বার্থে মোটামুটি আলোচনার বিষয়বস্তুটা কী ছিল সেটা আমি আপনাদেরকে বলছি। ওনার থেকে আমি যেমনটা জানতে পেরেছি, আলোচনার বিষয়বস্তুটা ছিল যে তিনি তো টুইটে বলে দিয়েছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন। তো এই আলোচনার বিষয়বস্তু যেটা ছিল, ওনাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে ফেরাতে ভারত তো একটা বিশাল বড় সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হবে, কূটনৈতিকভাবে, সামরিকভাবে, অর্থের দিক থেকে ভারতকে তো ফুল একটা সাহায্য দিতে হবে। এবং আমরা সকলেই জানি যে আমেরিকাও শেখ হাসিনার পুরোপুরি সাপোর্টে, এতদিনে আমরা বুঝে গিয়েছি। তো এই ফোন আলাপের বিষয়ে মেন বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে যে ভারত তো এই কূটনৈতিক, সামরিক, পয়সা এই সমস্ত দিক দিয়ে ভারতের স্ট্যান্ড রাখবে শেখ হাসিনার পাশে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পও যে শেখ হাসিনাকে সমর্থন করে এবং ডোনাল্ড ট্রাম্পও চায় শেখ হাসিনার সরকার বাংলাদেশে আসুক, সেক্ষেত্রে শেখ হাসিনাকে এবার বাংলাদেশে ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে কী সাপোর্ট থাকবে। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফেরাতে তিনি তার দিক থেকে, তার সরকারের দিক থেকে, তার প্রশাসন, দেশের দিক থেকে তিনি কতটা কী করতে পারবেন। মোটামুটি ভারত সরকার শেখ হাসিনা একটা জানে যে কী করতে পারবে, তো সেটারই একটা কনফার্মেশন দেওয়ার জন্যই গতকালকের ফোন আলাপটা হয়েছে। মানে দিন তো এগিয়ে আসছে, তাই না? খুব শীঘ্রই এবার শেখ হাসিনা ঢুকে যাবে। তো সেই দিন এগিয়ে আসার আগে যেমন আমরা প্রত্যেকের কাছ থেকে কনফার্মেশন নিই যে ভাই তুমি এটা করবা তো, অমুক দিন এরকম একটা ঘটনা বা অনুষ্ঠান বা এরকম একটা বিষয় হবে, তোমার দায়িত্ব এটা, তুমি এটা করছো তো কনফার্ম বলে দাও, এই শুরু হতে যাচ্ছে কিন্তু তুমি এটা করছো তো কনফার্ম বলে দাও। তো সেরকমই একটা কনফার্মেশনের বিষয় ওই আলোচনায় ছিল যে আমেরিকার দিক থেকে, ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে শেখ হাসিনাকে কী সাপোর্ট দেওয়া হবে এবং কী সাপোর্ট দেওয়া হবে তার একটা আভাস কিছু তথ্য পেলেও সেগুলো আমি মানে তার কাছে আর কি স্বীকারোক্তি দিয়েছি যে এগুলো আমি পাবলিক করব না, কিন্তু তবু একটু ইঙ্গিত আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে ওই দিক থেকে যে সাপোর্টটা আসবে, কিভাবে বলবো এক কথায়, রাজনীতিতে কেউ কারো আপন না। সময়ের প্রয়োজনে, ক্ষমতার প্রয়োজনে একে অন্যের সাথে জোট বাঁধে, আবার প্রয়োজন শেষ হলে একে অন্যকে ফাঁসিতেও ঝুলায়। বাংলাদেশ জামাত ইসলাম একসময় আওয়ামী লীগের সহযোগী ছিল, আবার সে আওয়ামী লীগের হাতে তাদের নেতাদের নিধনও হয়েছে। আবার এখন গেল 17 বছর বিএনপির সাথে একসাথে অনলাইন প্ল্যাটফর্ম বলেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন, জামাত এবং বিএনপির নেতাকর্মীরা যৌথভাবেই কাজ করতেন। কিন্তু আজকে আগামী দিনে ক্ষমতায় যাওয়া বলেন,
সকল কিছুকে মিলিয়ে মানে রাজনীতিকে নিয়ে বলেন, দুই দলের মধ্যে প্রিয় বন্ধুরা এখন প্রিয় শত্রুতে পরিণত হয়েছে। এক ভিন্ন রকম ঘটনা দেখলাম এই প্রথমবারের মতন বড় আকারে তুমুল সংঘর্ষে জড়িয়েছে বিএনপি এবং জামাত। অনেকে বলেন যে মাঠের শক্তিতে জামাত আসলে দুর্বল, কিন্তু প্রত্যেক জায়গায় কি জামাত দুর্বল? না, মাঝে মাঝে পাল্টা আঘাতও তারা করেন। তবে ঘটনার সূত্রপাতের জন্য দায়ী করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদেরকে। দর্শক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে নাটোরের গুরুদাসপুরে বিএনপি ও অঙ্গ সংগঠন মানে ছাত্রদল, তারপর যুবদল আর যারাই আছেন এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। অলরেডি 5 জন আহত হয়ে আপনার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর উপজেলার নাজিরপুর বাজারে এই ঘটনা ঘটে। সূত্রপাত কি নিয়ে আমরা যদি একটু দেখি, আপনার প্রত্যক্ষদর্শী এবং জামাতের ভাষ্য হচ্ছে, নাজিরপুর ইউনিয়ন জামাতের আমির যিনি আছেন, যে গতকালকে ইউনিয়ন জামাতের আয়োজনে একটা ইফতার মাহফিলের অনুষ্ঠান ছিল। সেখানে গণসংযোগ করছিলেন দলের কর্মী আব্দুর রহিম, সোহাগ এবং কামাল। এক পর্যায়ে ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদের সাথে তাদের বাগবিতণ্ডা হয় এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে। বিষয়টি তাৎক্ষণিক সমাধান করা হলেও কিছুক্ষণ পর আমি কে চিনস এই টাইপের ভূমিকায় বিএনপির যিনি আছেন তিনি বিপুল জনবল নিয়ে সোহাগ এবং কামালের উপর অতর্কিত হামলা চালায়। আর এ নিয়ে পাল্টা হামলা করে জামাতের নেতাকর্মীরা। আর এরপরে 2 দফা হামলার পর আপনার এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন 2 দলের নেতাকর্মীরাই। বলা হচ্ছে যে ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমদ তিনি বলছেন আবার জামাতের নেতাকর্মীর দাবিটা মিথ্যা। 250 থেকে 300 লোক জামাতের যারা আছেন তারা অস্ত্র নিয়ে এসে তিনি এবং তার সঙ্গে থাকা বিএনপি কর্মীদের উপর হামলা চালায়। রক্তাক্ত শরীর নিয়ে তিনি এই মুহূর্তে নাটোর হাসপাতালে ভর্তি হয়েছেন। আগে বাড়ি থেকে বের হতে পারছিলেন না, কোন স্বজন বাড়িঘর থেকে বের হতে না পারায় থানায় তিনি অভিযোগ দিতে পারেননি। ওসি সাহেব বলছেন এক পক্ষের অভিযোগ পাওয়া গেছে, আর এই মুহূর্তে সেখানে পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে কেন আসলে এই সংঘর্ষ? এলাকাতে আধিপত্য বিস্তার। আওয়ামী লীগকে হটানোর পর রাজনীতির মাত্রা খালি। দীর্ঘ 17 বছর যাবৎ পেশি শক্তি, গায়ের জোর, চাপার শক্তি, ফেসবুকে কলমের শক্তি, কমেন্টের শক্তি আমরা দেখছি এতদিন, কিন্তু এখন মাঠে ময়দানে নিজেরা একে অন্যের উপরই ঝাঁপিয়ে পড়ছে। রাজনীতিতেও মানে যারা বড় বড় নেতা আছেন একে অন্যকে ইনিয়ে বিনিয়ে ইশারা ইঙ্গিতেও নানান ধরনের কথা বলছেন। আওয়ামী লীগকে যেমন ঘৃণা করেন প্রত্যেক দল, আবার নিজেরাই এখন নিজেদেরকে ঠিক ওই লেভেলেই ঘৃণায় নিয়ে গেছেন। তবে এত অমিলের মধ্যে একটা মিল আছে, যখনই শেখ হাসিনা ইস্যু আসে তখন আবার সবাই কিন্তু এক হয়ে যায়, কারণ সবার মধ্যে একটা চিন্তা নিজেরা নিজেরা মারামারি করবো, কাটাকাটি করবো, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না, কারণ তাহলে হয়তো আবারও 17 বছরের পরিস্থিতি ফিরে আসতে পারে। তবে এইভাবে চললে এই পরিস্থিতি ফিরে আসতে বেশি সময় লাগবে না। কারো প্রতিপক্ষ সে যে রাস্তায় নেমে কোনো হুর হাঙ্গামা করার সুযোগ নেই। যে কোনো আন্দোলন, যে কোনো ঘটনা ঘটলেই সেই ঘটনার উপর ভিত্তি করে কিন্তু রাষ্ট্রে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চাবে এবং সেজন্যই বসে আছে। ওরা চায় যে আপনি 1 পা নামিয়ে দিন, ওরা 5 পা আপনার উপরে পাড়া দিয়ে তারপরে আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হবে। অতএব বাংলাদেশের এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের হাতে একটাই কাজ, সেটা হচ্ছে ধৈর্য এবং কোনো উস্কানিতে পাড়া না দেয়া। আপনাদেরকে শিক্ষার জন্য বলছি, উস্কানি দিয়ে যে অনেক কিছু হয় না। উস্কানি দিলে রাজনৈতিক দলগুলোর ব্যাকআপ ছাড়া যে বাংলাদেশে কোনো উস্কানি সফল হয় না তার প্রমাণ কিন্তু আজকেও আপনারা দেখেছেন। অনেকেই আহ্বান করেছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আজকের ব্যানারে যে অনুষ্ঠান হবে তার সামনে প্রতিরোধ করতে জনগণকে অবস্থান গ্রহণ করার জন্য, কিন্তু আমরা দেখলাম মিডিয়া সহ বিভিন্ন জায়গায় জনগণ সেই অবস্থান করেনি, জনগণ সেখানে আসেনি। কারণ হচ্ছে জনগণ বিশ্বাস করে যে যে কেউ যে কোনো জায়গায় ডাকলেই আমি সেখানে যাব, এটা সুন্দর নয়, কারণ এটা বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, ফর এক্সাম্পল আপনি বিএনপি করেন, আপনি আপনার দলের নেতা কি বক্তব্য দেয় সেই নির্দেশনাকে আপনার মান্য করতে হবে। আপনি জামাত ইসলাম করেন, জামাতের আমির সাহেব কি বলছে, চরমনাইয়ের আমির সাহেব আপনাকে কি বলছে, কিংবা অন্য দলের নেতারা আপনাদেরকে কি বলছে, ওই নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে। এদেশে আন্দোলন তখনই সফল হয় যখন রাজনৈতিক দলগুলোরও ব্যাকআপ থাকে, জনগণও ঐক্যবদ্ধ হয়, তখন আবার কেউ উস্কানি দিলে সেটা সফলও হয়। কিন্তু একজন ব্যক্তি যদি আপনাকে উস্কানি দেয়, আর উস্কানি দেওয়ার পরে যদি এই দেশের রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য মানুষ যদি আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, আবার অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে। দর্শক শ্রোতা, তাদের এই কথাগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে? এবং বিশেষ করে শেখ হাসিনা আশাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, বিশেষ করে সমন্বয়ক বলেন এবং তাদের রাজনৈতিক দলগুলো নিয়ে
গাইজ অনেকে কিন্তু তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে তারা সরাসরি বলে যে শেখ হাসিনা দেশে আসছে, এসে গেছে, কত কিছু তারা বলতেছে। দর্শক শ্রোতা, এই কথাগুলো তো আপনারা কান দিবেন না, এই কথাগুলো আপনারা শুনবেন না। এবং আরও অনেকের বক্তব্য রয়েছে যাদের বক্তব্যতে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে প্রতিনিয়ত তারা নতুন নতুন নিউজ দেয়। গাইজ তাদেরও কিছু কথা আপনাদেরকে এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।